আমি এখন আসছি ইউরোপের সবচাইতে বোরিং একটা সিটি, যেটার নাম হচ্ছে পদগোরিসা। মাত্রই পদগোরিসা এয়ারপোর্টে আসলাম, যেতেছি এয়ারপোর্টের ভিতরে। ইমিগ্রেশন ক্রস করতে হবে, ক্রস করে তারপর ইনশাল্লাহ বেরোবো আর কি। দেখি ভিতরে কীরকম এক্সপিরিয়েন্স হয়। এই সেই 10,000 টাকা ফাইন খাওয়া আমার ব্যাগ। এই ব্যাগের জন্য আমি 10,000 টাকা ফাইন খেয়েছি। 4,000 টাকা ব্যাগের দাম। এইটার জন্য এই এতটুকু বেশি ছিল, যে জাস্ট এই এতটুকু বেশি থাকার জন্য 10,000 টাকা ফাইন দিচ্ছে। ব্যাগের দাম 5,000, টিকিটের দাম 4,000, 9,000 টাকা সব, আর ফাইন খেয়েছি 10,000। কি বলবো, দুঃখের কথা, বলার কিছু নাই। অনেক মানুষ, অনেক টুরিস্ট, অনেক মানুষ, সব পোল্যান্ড থেকে আসছে। এয়ারপোর্টে কোনো ঝামেলা হয় নাই, খুব ফ্রেন্ডলি একটা ইমিগ্রেশন অফিসার আসছিল, পর্তুগিজ, মন্টেনেগ্রোতে থাকে এখন। এখানে বেশ কিছু বাস দেখা যেতেছে, মেবি এই বাসটাই যায়, দেখি এই বাসটা যায় কিনা। This bus going to Podgorica center? Yes, bus station. What time? Around? After how many minutes? Satun Maria. থ্যাংক ইউ। টিকিট কাটলাম, পার পার্সন 3 ইউরো, আর পেছনে ব্যাগ রাখার জন্য আরও 1 ইউরো। ছোট্ট বাস, এটা দিয়ে যাবো আজকে আমরা পদগোরিসা সেন্টারে। বেশিক্ষণ লাগবে না, কয়েক মিনিটের ব্যাপার। বাস থেকে নামলাম, এখন হাঁটতেছি। পদগোরিসা নাইমাই আমার ফার্স্ট ইমপ্রেশনটা হইলো যেমন একটু কম ক্লিন। পোল্যান্ডে কিন্তু রাস্তাঘাট অনেক ক্লিন। প্লাস হলো একটা ওপেন কুকুর দেখলাম রাস্তায়, বিড়াল তো অভাব নাই, সামনে মনে হয় দেখবো আরো। এখন যাইতেছি হোটেল খুঁজতে, কোন দিকে হোটেল দেখি পাই কিনা। আমরা আসলাম এখানে, এখন ওনারা আমাকে ইনস্ট্রাকশন দিছে যে এখানে এটার ভিতরে চাবি আছে। সুপার মারিও। এ হলো ছোট্ট আমাদের অ্যাপার্টমেন্ট, স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো। রান্না বান্না করার সিস্টেম আছে। এদিকে হলো কিচেন, এখানে রান্না করা যাবে। বাথরুম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এই অ্যাপার্টমেন্টের জন্য আমি পে করছি অ্যারাউন্ড 3,000 টাকার মতো। আজকে পদগোরিসায় আমার প্রথম দিন। স্বাধীনতা চত্বরের এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। এটাই ওল্ড টাউন পদগোরিসায়। পদগোরিসায় আসার একটা কারণ হইল, অনেকে বলে যে পদগোরিসা খুবই বোরিং। সিটিটা বোরিং, এটা কিন্তু আমার কথা না। এখানে যারাই আসে এবং এখানকার যারা লোকাল মানুষজন আছে সবাই বলে এই সিটিতে নাকি কিছুই করার নেই। আমি অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম এবং আমি যতই দেখছি এই ব্যাপারটা, আমার কাছে একটা কিউরিওসিটি তৈরি হয়েছে আমার মনে, যে আসলে কেন সিটিটা বোরিং, বা আসলে কি কিছু করার নাই কিনা। তো যার জন্য আমি আজকে আসছি মন্টেনেগ্রোর পদগোরিসাতে। পদগোরিসা মন্টেনেগ্রোর রাজধানী। তো আমি আজকে ঘুরে ঘুরে দেখবো আসলেই কি পদগোরিসা বোরিং কিনা, এবং কেন মানুষজন পদগোরিসাকে বোরিং বলে। ওভারঅল আমার কাছে আসলে খারাপ লাগতেছে না এখন পর্যন্ত। আমি এখন দাঁড়ায় আছি পদগোরিসার ইস্তারা বারোস বা ওল্ড টাউনে। আমার পিছনে যে টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারটা হলো ক্লক টাওয়ার। পদগোরিসার ওয়ান অফ দ্য ফেমাস এবং ওল্ডেস্ট টাওয়ার্স হচ্ছে এটা, যেটা অটোম্যান যে আমলে তৈরি করা হয়েছিল 16শো শতাব্দীর দিকে। ওয়ার্ল্ড ওয়ার টুর সময়ে মন্টেনেগ্রোতে অনেক হ্যাভিলি বম্বিং হয় এবং অনেক কিছু ধ্বংস হয়ে যায়, বাট ফর্চুনেটলি এই টাওয়ারটা ধ্বংস হয়নি। পদগোরিসার ওল্ড টাউনের অলিগলিতে হাঁটতে হাঁটতে হঠাৎ আমি দেখতে পাইলাম এই মসজিদটা। পদগোরিসাতে 2টা মসজিদ আছে। এইটা একটা মসজিদ, যেটা খুবই পুরাতন আমলের মসজিদ, অটোমান এম্পায়ার আমলের, এবং আরেকটা মসজিদ আছে কয়েকশো মিটার দূরেই। পুরো মন্টেনেগ্রোতে 20% মানুষ হচ্ছে মুসলিম, আর মন্টেনেগ্রোতে প্রায় 120 থেকে 130টা মসজিদ এখনও
রানিং আছে, অ্যাক্টিভ আছে, এবং অনেক জায়গায় আজানও শোনা যায়। খুবই চমৎকার একটা জিনিস, মাশাআল্লাহ। আমি এখন দাঁড়ায় আছি বা বসে আছি রিবনিসা নদীর উপর বানানো ছোট্ট একটা ব্রিজের পাশে, যেটা অটোমান টাইমে বানানো হয়েছিল। একটা সময় এই ব্রিজ দিয়েই এই শহরটাতে মানুষজন প্রবেশ করতো, বাট এখন এটা জাস্ট একটা হিস্ট্রিক্যাল প্লেস। আমরা এখন রিবনিসা নদীর এই ব্রিজটা দিয়ে আরেক পারে যাইতেছি। তো এক পারে আমরা দেখলাম হচ্ছে মসজিদ, আর ওই পারে আমরা যেখানে যাইতেছি এখানে আমরা দেখবো এখন অর্থোডক্সের বানানো চার্চ। আমি এখন দাঁড়ায় আছি অর্থোডক্স একটা চার্চের সামনে, যেটা পদগোরিসার মধ্যে এবং মন্টেনেগ্রোর মধ্যে খুবই ফেমাস। পিছনে এই চার্চটা, এটা অনেক পুরাতন মনে হইলো, ওই চার্চটা কিন্তু খুব একটা পুরাতন না, অনেক বড় বাট খুব একটা পুরাতন না। এটা 1993 সালে যখন মন্টেনেগ্রো সার্বিয়ার আন্ডারে ছিল তখন এই চার্চটা তৈরি করা হয়। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো যে কিছুক্ষণ আগে আমি দেখে আসছি যে নদীর আরেক পারে মসজিদ, দুইটা মসজিদ আছে, এবং এই পারে কিন্তু এত বড় একটা অর্থোডক্স চার্চ, কেউ কাউরে ডিস্টার্ব করে না, সবার ধর্ম সবার এভাবেই বাস করে আর কি সবাই এখানে। হাঁটতে হাঁটতে একটা খুব ইন্টারেস্টিং একটা নাইস জিনিস দেখলাম। এটা হলো একটা খাবারের বুথ, কুকুরের খাবারের বুথ। এখানে পানি দিয়ে রাখছে এবং এখানে খাবার দিয়ে রাখছে। তো এটা কিন্তু খুব নাইস, এখান থেকে কুকুররা, রাস্তার কুকুর যারা আছে খাইতে পারে। খুব ভালো লাগছে ব্যাপারটা। বাংলাদেশে এরকম থাকলে খুবই নাইস হইতো। বাংলাদেশেও তো অনেক কুকুর আছে, এরকম কিছু করলে খারাপ হয় না কিন্তু বাংলাদেশে। হাঁটতে হাঁটতে হঠাৎ মাথায় আসলো যে আমার যে আজকে ফাইন দিছিল 10,000 টাকা ব্যাগটা এই এতটুকু 1 ইঞ্চি বড় হওয়ার জন্য। তা আমি তো যাওয়ার সময় আমার আবার ফাইন দিবে, আমার তো সেম রায়ানএয়ার এই ফ্লাইট। তো এই জন্য হঠাৎ ভাবলাম একটা নতুন ব্যাগ কিনি। তাই ব্যাগ কেনার জন্য হাঁটতেছি, কোনো একটা মার্কেট পাই কিনা সামনে। এখন কোনো সিগন্যাল নাই এখানে, যে রোডে হাঁটতেছি হুটহাট গাড়ি ঢুকাই দেয়, সাবধানে রাস্তা পার হইতে হয়। সবাই খুব রাশ, খুব তাড়াহুড়ার মধ্যে থাকে, বোঝা যাইতেছে এই রাস্তার মধ্যে যখন গাড়ি চালায়। পাইছে একটা শপিং মল, এখানে এখন খুঁজবো ব্যাগ। ব্যাগ খুঁজতে খুঁজতে কাপড়ের দোকানে ঢুকে গেছি, বুঝলাম না। সাথে মহিলা মানুষ থাকলে যা হয় আর কি। কিছু না, খুলি ব্যাগ তো আর পাইতেছি না খুঁজতে খুঁজতে। আর ব্যাগের যে দাম, এখানে ব্যাগ কত এগুলোর প্রাইস 75, 49 ইউরোস, মানেও প্রায় 6-7 হাজার টাকা। 55 মনে হয় না ব্যাগ কিনা হবে। অল্টারনেটিভ সলিউশন যেটা, যদি আবার কোনো কারণে জরিমানা খাই, সব কিছু ওই ব্যাগ থেকে বাইর কইরা, আমার মনে হয় কাঁধের ব্যাগ আছে আমাদের কিছু ছোটো মোটো, এগুলোতে বইরে নিয়ে যাবো বা কাপড় চোপড় ফালাই দেবো এয়ারপোর্টের মধ্যে। তাও ব্যাগ কেনার পেছনে এত টাকা ভাঙা যাবে না। সারাদিন হাঁটাহাঁটি কইরা এত খিদা লাগছে, আশেপাশে সব হোটেল মোটেল বন্ধ হয়ে গেছে। ভাই একটা হোটেলে রেস্টুরেন্টে গেছিলাম, বলতেছে 1 ঘন্টা লাগবে ডিনার রেডি হইতে। পরে আমরা এখান থেকে চলে আসছি আইসা, এখন একটা অনেক হাঁটাহাঁটি প্রায় 2 কিলোমিটারের মতো হাইটা অন্য একটা রেস্টুরেন্ট পাইছি। এটাও খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, এখানকার লোকাল। আর আমরা নিচ্ছি হচ্ছে একটা প্ল্যাটার। এখানে আছে বিফ স্টেকের মতো, বিফ লিভার, ফ্রেঞ্চ ফ্রাই, পিটা, আর আছে স্যালাড। ইন জেনারেল বালকানরা অনেক মিট খায়। আমি আলবেনিয়াতে যাও দেখছি, স্লোভেনিয়াতেও দেখছি, অনেক মিট খায়, অনেক গ্রিল খায়। পোল্যান্ডে আবার এরকম এত মিট দেখা যায় না এরকম। অনেক মজা।
যে খাওয়াটা খাইছি কেমনে বাসায় যা বললাই জানা নড়তে পারতেছি না, কঠিন খাওয়ার খাইছি। অনেক মজা ছিল, সবগুলা খাবারের খুব মজা ছিল। এখন বাসায় যেতে যেতে, হোটেলে যেতে যেতে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে, একটু ডাইজেশন হবে। এখন বাসে করে আবার যেখানে ছিলাম আমাদের মেন ওল্ড টাউনে, বাসার ওইখানে যাইতেছি। মেবি বাসটা যায়, দেখা যাক। €1.80 পে করছি সেন্টারে যাওয়ার জন্য। এই বাসে সবাই লোকাল মানুষজন দেখা দিতেছে। পদগরিসায় হোটেলে চেক আউট করলাম। চেক আউট করে এখন সকাল 10:30। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য প্লেস খুঁজতে খুঁজতে আবার সেই লোকাল প্লেসটা সামনে পড়লো। এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব কতরের উদ্দেশ্যে। Hi again. How are you? Yeah, I'm good. Thank you. Burek is made with beef or chicken? No, chicken salami. Chicken salami. Yeah, ketchup and cheese. Burek, please. And this one is with potato. Yeah, Okay. okay. So maybe give me one with potato. এটা হলো বুরেক। এটার ভিতর বিফ আছে, বিফ চিজ যা রোল করে। আর এটা একটা চিকেন আইটেম, এটার মধ্যে চিকেন, কেচাপ, মেয়োনিজ, চিজ এগুলো থাকে। একদম একটা লোকাল শপ, বাইরে বসছি, অনেক খিদা লাগছে। নাস্তা খাওয়া শেষ, এখন হাঁটতেছি। এই ব্যাগ আমারে আর ছাড়লো না। ফাইনালি ব্যাগের চাকাটাও ভেঙে গেছে। এবার এটা নিয়ে আমি হাঁটতেছি, বাস স্টেশনে যাইতেছি। পদগরিসার মেইন বাস স্টেশন, এখান থেকে বাস নিয়ে যাব কতর। আমি এখন দাঁড়ায় আছি পদগরিসার যে মেইন বাস স্টেশন, সেখানে কতরে যাওয়ার জন্য টিকিট কাটলাম মাত্রই। টিকিট কত পড়লো পার পার্সন? €10 করে। কতর যাইতে লাগবে অ্যারাউন্ড 2 ঘন্টা। তো এখান থেকেই বাস ছাড়বে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমি ভিডিওর শুরুতে বলতেছিলাম যে একটা বোরিং সিটিতে আমি আসছি, অ্যাকর্ডিং টু এভরিওয়ান, নট মাই অপিনিয়ন বাই দ্য ওয়ে। আমার কাছে একদমই মনে হয় না এই যে পদগরিসা বোরিং। এটা আসলে ডিপেন্ড করে ডিফারেন্ট মানুষের উপরে, ডিফারেন্ট পার্সপেক্টিভের উপরে। তো আপনি যদি খুব টুরিস্টিক ভাইব চান তাহলে পদগরিসা আপনার জন্য না, বা টুরিস্টিক প্লেসেস দেখার জন্য আসেন তাইলে মেবি পদগরিসা আপনার জন্য না। বাট আপনি যদি লোকাল এক্সপিরিয়েন্স নিতে চান, যে লোকাল মানুষের খাবার দাবার কেমন, লোকাল মানুষের জীবনযাপন কেমন, বাড়িঘর কেমন, পুরাতন বিল্ডিং, আগেকার দিনের বিল্ডিং, হিস্ট্রি, এগুলো যদি দেখতে চান তাহলে আমি বলবো পদগরিসাতে একদিন হইলেও স্পেন্ড করা আসলে উচিত। এটা জাস্ট আমার ওপিনিয়ন। এনিওয়ে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দিবেন, করে জানাবেন যে আসলে আপনার কাছে কেমন লাগলো পদগরিসা। আপনার কি হিস্ট্রি বা এরকম টাইপের জায়গা পছন্দ কিনা, বা লোকাল এক্সপিরিয়েন্স দেখতে ভালো লাগে কিনা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে কতরে। আসসালামু আলাইকুম।